বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন। শুরুতে আমি আলোচনা করব পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন নিয়ে। পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন নিয়ে আলোচনা করতে গেলে শুরুতেই যে কথাটি বলতে হবে তা হলো পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পোলেন ইজ দ্য ফার্স্ট সেল অফ মেল গ্যামেটোফাইট। পরাগরেণু দিয়েই প্রথমে শুরু হয়। আমরা পরাগরেণু চিত্র আঁকি তাহলে পরাগরেণুটাকে সাধারণত এভাবে দেখতে পাবো, কণ্টকিত, বাইরের দিক থেকে কাটার মতো মনে হয়। অর্থাৎ পরাগরেণুর দুইটা স্তর, এটা হলো পরাগরেণু, পরাগরেণু। এই পরাগরেণুকে যদি আমরা সেকশন করি, প্রস্থচ্ছেদ করি, তাহলে এর দুইটা স্তর পাবো। ভিতরের একটা আবরণ যেটা মসৃণ, আর বাইরের আবরণ এটা কাটার মতো অমসৃণ। এইভাবে আমরা যদি সেকশন করি তাহলে এরকম গঠন দেখতে পাবো। এটাকে বাইরের যে আবরণ, এই আবরণকে বলা হয় বহি আবরণ। আবরণ বা এক্সাইন। আর অন্ত আবরণ এটাকে বলা হয় অন্ত আবরণ। অন্ত আবরণ এটাকে বলা হয় বা ইনটাইন। বহি আবরণ অন্ত আবরণের সাথে যে জায়গায় মিশে গেছে এই জায়গাটার নাম হলো জনন ছিদ্র বা ইংরেজিতে বলা হয় জার্ম পোর। আর এই মাঝেরটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে পরাগরেণুর গঠন আমরা দেখতে পাই বহি আবরণ অমসৃণ, অন্ত আবরণ মসৃণ। অন্ত আবরণ বহি আবরণ অন্ত আবরণের সাথে যেখানে মিশে গেছে সেটাকে জনন ছিদ্র বলা হয়, আর মধ্যে থাকে একটি নিউক্লিয়াস। পুং গ্যামেটোফাইটের বিকাশের শুরুতেই এই নিউক্লিয়াস, পরাগরেণুর নিউক্লিয়াসটি দুইটি অসমভাবে বিভক্ত হয়। অসমভাবে মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয় পরাগরেণুর নিউক্লিয়াসটি। বাইরের দিকে এভাবে আবরণ থাকে। ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস, আর বড়টিকে বলা হয় নালী নিউক্লিয়াস, নালী বা নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজ হলো পরাগনল বা জার্ম টিউব, জনন নল তৈরি করা। আর জনন নিউক্লিয়াসের কাজ হলো পুং গ্যামেট বা শুক্রাণু তৈরি করা। প্রথমে এই নালিকা নিউক্লিয়াসটি বা টিউব নিউক্লিয়াসটি
জার্ম পোর বা জননরন্ধ্রের কাছাকাছি চলে আসে, এসে অন্তঃস্তরকে বা ইন্টাইনকে বাইরের দিকে ঠেলে বের করে দিয়ে পরাগ নল তৈরি করে বা পোলেন টিউব তৈরি করে বা জার্ম টিউবও বলি, জনননলও তৈরি করে। তাহলে আমরা যদি দেখতে পাই, দেখলে এরকম একটা অবস্থা হবে। এখান থেকে এই যে আর একটু ছোট করে দিলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। নালী নিউক্লিয়াস এই যে ইন্টাইনকে জার্ম পোর দিয়ে বের করে পরাগ নল গঠন করবে এবং এই পরাগ নল গঠন করার পরে এটা যদি 1 নাম্বার ফিগার হয়, এটা হবে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তো পরাগনল গঠন করার পরে নালিকা নিউক্লিয়াসটি পরাগনলের মধ্যে প্রবেশ করে এবং পরাগনলকে বা পোলেন টিউবকে বা জনননলকে, নালীকে দীর্ঘায়িত করে বা বৃদ্ধিপ্রাপ্ত করে এবং এই জনননলের মধ্যে বা পরাগনলের মধ্যে প্রথমে নালিকা নিউক্লিয়াস এবং পরবর্তীতে জনন নিউক্লিয়াসটি প্রবেশ করবে। তাহলে আমরা যদি 5 নাম্বার ফিগারটা দেখি কি দাঁড়ায়। এই যে নালিকা নিউক্লিয়াসটি আগে প্রবেশ করছে এবং জনন নিউক্লিয়াসটি পরাগনলের মধ্যে পিছনে প্রবেশ করছে। এটা হচ্ছে এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। আর এটা হলো জনন নিউক্লিয়াস। পরবর্তীতে এই নালিকা নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, কিন্তু জনন নিউক্লিয়াসটি ভাগ হয়ে দুটি পুংগ্যামেট তৈরি করে, অর্থাৎ 5 নাম্বার 6 নাম্বার যে চিত্রটা, আমাদের চিত্রটা লম্বা করে আঁকে এদিকে। নালিকা নিউক্লিয়াসটি আর পর এই যে জনন নিউক্লিয়াসটি ভাগ হয়ে দুটা পুংগ্যামেট তৈরি করছে। এই দুটা হলো, এই দুটার নাম হলো পুংগ্যামেট। পুংগ্যামেট সৃষ্টির মাধ্যমেই স্ত্রী পুংগ্যামেটোফাইটের পরিসমাপ্তি ঘটে। তাহলে যদি আমরা আবার লক্ষ্য করি, পিছনের দিকে আসি, পরাগরেণু পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণুর দুইটা আবরণ থাকে, বহি আবরণ বা এক্সাইন এবং অন্ত আবরণ বা ইনটাইন। এক্সাইন হচ্ছে অমসৃণ এবং ইনটাইন হলো মসৃণ। অমসৃণ এক্সাইন মসৃণ ইনটাইনের সাথে যখন একত্রিত হয়, মিলিত হয়, এই জায়গাটার নাম হলো জার্ম পোর বা জনন ছিদ্র। আর একটি নিউক্লিয়াস থাকে পরাগরেণুতে, আর একটি নিউক্লিয়াস থাকে। প্রথমে পরাগরেণুর নিউক্লিয়াসটি পুংগ্যামেটোফাইটের পরিস্ফুটনের শুরুতেই পরাগরেণুর নিউক্লিয়াসটি দুইটি অসমানভাবে বিভক্ত হয়। হয়ে উপরের দিকে ছোট নিউক্লিয়াসটিকে বলা হয় জনন নিউক্লিয়াস, আর নিচের দিকের বড় নিউক্লিয়াসটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজ হলো
ইন্টাইনকে জনন ছিদ্র দিয়ে বাইরের দিকে বের করে পরাগনল গঠন করে বা তৈরি করে। আর জনন নিউক্লিয়াসের কাজ হলো পুংগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন করা। তাহলে এই নালিকা নিউক্লিয়াসটি শুরুতে জনন ছিদ্রের কাছাকাছি চলে আসে এবং ইন্টাইনকে জনন ছিদ্র দিয়ে বা জার্ম পোর্ট দিয়ে বাইরের দিকে বের করে দেয়, দিয়ে পরাগনল তৈরি করে। পরাগনল তৈরি করার পর সে নালিকা নিউক্লিয়াসটি পরাগনলে প্রবেশ করে এবং পরাগনলের বৃদ্ধিকে আরো দীর্ঘায়িত করে। পরাগনলের পিছনে পিছনে নালিকা নিউক্লিয়াসের পিছনে জনন নিউক্লিয়াস ও পরাগনলের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তীতে জনন নিউক্লিয়াসটি বিভাজনের মাধ্যমে দুটি পুংগ্যামেট তৈরি করে। পুংগ্যামেট তৈরি করার মাধ্যমেই পুংগ্যামেটোফাইটের পরিসমাপ্তি ঘটে। এবার আমরা আলোচনা করব স্ত্রী গ্যামেটোফাইট। এবার তোমাদের সামনে আমি আলোচনা করব স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বা বিকাশ নিয়ে। স্ত্রী গ্যামেটোফাইট এর উৎপত্তি বা বিকাশ পরিস্ফুটন এটা গর্ভাশয়ে সম্পন্ন হয়। গর্ভাশয়ের ডিম্বক রন্ধ্রের দিকের একটি কোষ স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশের বা পরিস্ফুটনের যে শুরু, সেক্ষেত্রে প্রথমে বলতে হবে গর্ভাশয়ের ডিম্বক রন্ধ্রের দিকের একটি কোষ স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হিসাবে কাজ করে। এই কোষটি অন্যান্য কোষ অপেক্ষা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হয়। যেমন এই কোষটির আকার পার্শ্ববর্তী কোষ অপেক্ষা বড়, এর সাইটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটিও অন্যান্য কোষ অপেক্ষা আকারে বড় হয়। এটি স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হিসাবে কাজ করে। এই কোষটি বিভাজিত হয়ে দুটি কোষ উৎপন্ন করে। একটি হলো এপিক্যাল সেল, এটাকে বলা হয় এপিক্যাল সেল বা বহিস্থ কোষ, এপিক্যাল সেল। আর নিচের দিকে বলা হয় বেসাল সেল বা ভিত্তি কোষ, বেসাল সেল বা ভিত্তি কোষ। ভিত্তি কোষের কাজ হলো এপিক্যাল কোষ থেকে সৃষ্ট ভ্রূণস্থলীকে গর্ভাশয়ের সাথে অ্যাটাচড বা সংযুক্ত করে রাখা। এক্ষেত্রে ভিত্তি কোষ ধারক বা অমরার মতো কাজ করে। এপিক্যাল সেলটি, এপিক্যাল সেল যেটা, এটাকে যদি আমি এখানে দেখাই, এপিক্যাল সেল, এপিক্যাল সেলটি মিওসিস পদ্ধতিতে ভাগ হয়ে চারটি কোষ উৎপন্ন করে। মিওসিস পদ্ধতিতে ভাগ হয়ে চারটি কোষ উৎপন্ন করে। উপরের তিনটি কোষ, এখানে সেল ডিভিশনের পদ্ধতি হলো মিওসিস, মিওসিস পদ্ধতিতে ভাগ হয়ে চারটি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে, যার তিনটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ তিনটি নষ্ট প্রায় স্ত্রী রেণু। তিনটি নষ্ট প্রায় স্ত্রী রেণু, আর একটি থাকে, একটি কর্মক্ষম থাকে, অ্যাক্টিভ থাকে কর্মক্ষম কোষ। এটি হলো কর্মক্ষম কোষ। এই কর্মক্ষম কোষ বা অ্যাক্টিভ সেলটির নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে ভাগ হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে। এখানে যে সেল ডিভিশন হলো, এটার নাম হলো মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন
ভাবে দুইটি কোষ দুইটি নিউক্লিয়াস তৈরি করে। এই নিউক্লিয়াস দুটি কোষের দুই পোল বা মেরুতে চলে যায়, অর্থাৎ যে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয় এই দুটি নিউক্লিয়াস কোষের দুই মেরুতে বা প্রান্তে চলে যায়। প্রান্তে চলে যাওয়ার পরে পরপর দুইবার মাইটোসিস হয়, আবারও পরপর দুইবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে উভয় প্রান্তে 4টি করে মোট 8টি নিউক্লিয়াস উৎপন্ন করে। তাহলে প্রথমবার যখন হয় মাইটোসিস সেল ডিভিশন, একটার থেকে দুইটা এক প্রান্তে, অপর প্রান্ত একটি থেকে দুইটি MIO1 মাইটোসিস 1, যেহেতু পরপর দুইবার হয় এখানে MIO1 লিখলাম, মাইটোসিস 1। আবারও মাইটোসিস হয়, সেক্ষেত্রে এখানে লিখব MIO2 মানে দ্বিতীয়বার। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে এখানে যে দুইটি নিউক্লিয়াস থাকে এই দুইটি নিউক্লিয়াস থেকে 4টি নিউক্লিয়াস তৈরি হয়, অর্থাৎ উভয় প্রান্তে 4টি করে। এখানে যে নিউক্লিয়াস দুটো থাকে এখান থেকে মাইটোসিসের মাধ্যমে 4টি করে নিউক্লিয়াস তৈরি হয়, অর্থাৎ উভয় প্রান্তে 4টি করে মোট 8টি নিউক্লিয়াস তৈরি হয়। প্রত্যেক প্রান্তে বা উভয় প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে এসে গৌণ নিউক্লিয়াস গঠন করে। উভয় প্রান্ত থেকে কোষের উভয় প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে এসে গৌণ নিউক্লিয়াস তৈরি করে এবং প্রত্যেক প্রান্তে বা উভয় প্রান্তে 3টি করে নিউক্লিয়াস রয়ে যায়। এটার নাম হলো গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস উভয় প্রান্তে যে 3টি করে নিউক্লিয়াস থাকে এর মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে সেই 3টি নিউক্লিয়াস এগ অ্যাপারেটাস বা ডিম্বক যন্ত্র তৈরি করে এবং গর্ভাশয়ের মূলের দিকে ডিম্বক মূলের দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে, অর্থাৎ ডিম্বক যন্ত্রের বিপরীত পাশে যে 3টি নিউক্লিয়াস থাকে এরা এন্টিপোডিয়াল সেল বা প্রতিপাদক কোষ তৈরি করে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব, আমরা যদি এই প্রান্তকে ডিম্বক মূলের রন্ধ্রের দিকে ধরি তাহলে এদিকে যে 3টি নিউক্লিয়াস থাকবে এরা ডিম্বক যন্ত্র গঠন করবে। ডিম্বক যন্ত্রের মাঝখানের বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু, আর পাশের যে দুইটি কোষ আছে এটাকে বলা হয় সহকারী কোষ। সহকারী কোষ মাঝখানে যে থাকে গৌণ নিউক্লিয়াস এবং বিপরীত পাশে যে 3টি কোষ থাকে নিউক্লিয়াস এরা প্রতিপাদক কোষ গঠন করে। যেহেতু দুইটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিলিত হয়ে গৌণ নিউক্লিয়াস হয় সেহেতু গৌণ নিউক্লিয়াস হবে ডিপ্লয়েড। এটা গৌণ নিউক্লিয়াস এরা 2n হবে। এভাবেই ডিম্বাণু যখন সৃষ্টি হয়ে যায় তখনই স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটনের পরিসমাপ্তি ঘটে। তাহলে আমরা যদি আবার এই বিষয়টি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে গর্ভাশয়ের ডিম্বক রন্ধ্রের দিকের একটি কোষ স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হিসাবে কাজ করে। এই কোষটি আড়াআড়িভাবে বিভক্ত হয়ে দুটি কোষ উৎপন্ন করে। নিচের দিকের কোষটিকে বলা হয় ব্যাসাল সেল বা ভিত্তি কোষ, যা ভ্রূণস্থলীকে ডিম্বকের সাথে
আটকে থাকতে সহায়তা করে। উপরের দিকের যে কোষ, এই কোষটিকে বলা হয় অ্যাপিক্যাল সেল বা বহিস্থ কোষ। এই অ্যাপিক্যাল সেল থেকেই ভ্রূণস্থলী গঠন হয়। শুরুতেই অ্যাপিক্যাল সেলটি মেয়োসিস পদ্ধতির মাধ্যমে বিভক্ত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, যার 3টি নষ্ট হয়ে যায় এবং একটি কর্মক্ষম থাকে। যেহেতু মেয়োসিস সেল ডিভিশন হয়, সেহেতু এই কোষগুলো সবাই হ্যাপ্লয়েড কোষ। এই হ্যাপ্লয়েড কর্মক্ষম কোষটির নিউক্লিয়াস মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে 2টি নিউক্লিয়াস তৈরি করে। এই নিউক্লিয়াস দুটি কোষের 2 মেরুতে বা প্রান্তে চলে যায়। 2 মেরুতে বা প্রান্তে চলে যাওয়ার পরে পরপর 2 বার মাইটোসিস হয়। এই নিউক্লিয়াস দুটি পরপর 2 বার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে 1টি থেকে 2টি এবং 2টি থেকে 4টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে। অর্থাৎ ভ্রূণস্থলীর প্রত্যেক প্রান্তে 4টি করে মোট 8টি নিউক্লিয়াস থাকে। এই 4টি প্রত্যেক প্রান্তের 4টি নিউক্লিয়াসের মধ্য থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণস্থলীর কেন্দ্রে এসে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস গঠন করে। ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে, এই 3টি নিউক্লিয়াস ডিম্বক যন্ত্র বা এগ অ্যাপারেটাস তৈরি করে। এগ অ্যাপারেটাসের সবচেয়ে বড় কোষটিকে বলা হয় ডিম্বক যন্ত্রের সবচেয়ে বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু, এবং পার্শ্ববর্তী যে 2টি ছোট কোষ, এদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সেল বা সহকারী কোষ। ডিম্বক যন্ত্রের বিপরীত পাশে, অর্থাৎ ডিম্বক যন্ত্রের বিপরীত পাশে যে 3টি নিউক্লিয়াস থাকে, এরা সবাই মিলে প্রতিপাদক কোষ গঠন করে। এভাবেই ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশের পরিসমাপ্তি ঘটে। আশা করি তোমরা ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং নিজেরা এভাবে চিত্র অঙ্কনের মাধ্যমে পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ ও পরিস্ফুটনের পদ্ধতিটি আয়ত্ত করবে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।